Human and humanity, crime and criminal, judgment and justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আজ টর্ট আইন নিয়ে কথা বলবো ব্যারিস্টার ইফাত গিয়াস আরেফিনের সাথে। চলুন কথা বলা যাক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে টর্ট আইনটা আসলে কি? আচ্ছা, টর্ট আইন এটা নিয়ে বলার আগে একটু ছোট করে বলে নেই যে টর্ট বলতে আসলে আমরা কি বুঝি। টর্ট শব্দটা এটা এসেছে হচ্ছে ল্যাটিন একটা শব্দ থেকে, টর্টাম, এবং যেই শব্দের অর্থ হচ্ছে বাঁকা। কিন্তু আমাদের বাংলাদেশের আবিধানিক অর্থ যদি আমরা খুঁজতে চাই তাহলে টর্টের ঠিক সেই রকম কোনো বাংলা অর্থ আমাদের নেই। তবে দেওয়ানি, ক্ষতি অথবা ব্যক্তিগত অপকার, এই ধরনের শব্দগুলো আমরা টর্টের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকেন। বাট ইউজুয়ালি টর্ট বলতে আমরা টর্ট আইনই, এটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। টর্ট আইন বলতে কি বোঝায়, এটা অনেক ব্যাপক একটা জায়গা, একটা এরিয়া। এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক সময় চলে যাবে। হ্যাঁ, কিন্তু এক কথায় যদি বলা যায় তাহলে বলা যেতে পারে যে টর্ট আইন হচ্ছে আপনার যে কোনো নাগরিক যদি আরেকজন নাগরিকের তার কথা, কাজ অথবা তার ব্যবহার দিয়ে যদি ক্ষতি করার চেষ্টা করে এবং সেই ক্ষতির এগেইনস্টে আমি যদি ক্ষতিপূরণ ক্লেম করতে চাই তাহলে টর্ট আইন আমাকে সেই জায়গাটা করে দিয়েছে। তো এটা একটা ক্লিয়ার ধারণা পাওয়া গেল যে যদি কারো সম্পর্কে খারাপ ধারণা দেয়া হয় বা কারো কাজে ব্যাঘাত ঘটানো হয় তাহলে সে যদি কম্পেনসেশন চায় তাহলে এই এরিয়া ক্ষতি হয় তাতে করে, তাহলে পরে সে কম্পেনসেশন চাইলে এই আইনের আওতায় সে করতে পারে। রাইট। তো এই আইনের উৎপত্তি ও বিকাশ কিভাবে হয়েছে? আচ্ছা, এই আইনের উৎপত্তি এবং বিকাশ হয়েছে মেইনলি রোমান আইনে এটার উৎপত্তি হলেও এটার বিকাশ হয়েছে ব্রিটিশ কমন ল ওই আইনগুলো দ্বারা। এবং আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় যে কোডিফাইড, স্পেশালি আমি আজকে বাংলাদেশের কথাই বলবো, যে আমাদের দেশে অনেক কোডিফাইড ল আছে, বিধিবদ্ধ যে আইনগুলো রয়েছে, কিন্তু টর্ট আইনটা কিন্তু সেরকম ভাবে কোডিফাইড ল না। এটা কিভাবে হয়? এটা হচ্ছে যে আপনার বিভিন্ন কেস লর উপর বেস করে এই লটা আস্তে আস্তে বিকাশ লাভ করেছে। এবং আনফরচুনেটলি আমি বলবো যে এই কারণে যে টর্ট আইনটা যে পরিমাণে পপুলার হওয়া উচিত ছিল বাংলাদেশে, কারণ আমাদের দেশে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে বিভিন্ন সেক্টরে, সেই পরিমাণ ক্ষতিপূরণ কিন্তু তারা চাইছে না। হ্যাঁ, সো যেইভাবে পপুলার হওয়ার কথা ছিল আইন অঙ্গনেও, কারণ আমরা বলবো যে আমাদের কাছে ক্লায়েন্টরা যদি আসেন যে ক্ষতিপূরণের জন্য, এবং আমরা এটা এমন একটা আইন যে আইনের আওতায় আমরা ক্লায়েন্টদেরকে রেমেডি দিতে পারতাম, সো এটা অনেক ইন্টারেস্টিং একটা এরিয়া হতে পারতো। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের টর্ট আইনটা ঠিক তেমন ভাবে পপুলার না বা জনপ্রিয় না। রাইট। অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো কোনো মানুষ একটা কম্পেনসেশন বা চেতে পারতো, কিন্তু হয়তো সে জানেই না যে এরকম কোনো ক্ষতি হলে সে কোনো ক্ষতিপূরণ পেতে পারে। এক্স্যাক্টলি। হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমি বলতে পারি যে একজন মানুষ তাকে যদি আঘাত করা হয়, আমাদের দেশে মানুষ জানেই না যে ফৌজদারি বিধিতে যে পেনাল কোড যে আছে সেটার আন্ডারে যেরকম সেই ব্যক্তির শাস্তি হতে পারে বা জরিমানা হতে পারে, যেটা কিনা রাষ্ট্র দিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু একই সাথে এই যে আমার পায়ে আঘাত করা হলো বা আমার হাতে আঘাত করা হলো, এবং সেই কারণে এই যে আমি যে ক্ষতির সম্মুখীনটা হলাম, এটার কারণে কিন্তু আমি টর্ট আইনের আন্ডারে আমি কিন্তু কম্পেনসেশন চাইতে পারি সেই ব্যক্তির কাছে। হ্যাঁ, এবং এটা একই সাথে করা যেতে পারে। ফৌজদারি কার্যবিধির আন্ডারে একদিকে তার পানিশমেন্টের ব্যাপারটা এনশিওর করবে রাষ্ট্র বা স্টেট, আর আরেক দিক থেকে আমরা যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সে ফর এক্সাম্পল একজন ড্রাইভার, তার যদি এমন ভাবে আঘাত করা হলো যে তার পায়ের অবস্থা একদমই খারাপ, সে অনেক দিন ধরে হয়তো গাড়ি চালাতে পারলো না, কিংবা হয়তো তার পাটা কেটেই ফেলে দিতে হলো, এরকম খারাপ অবস্থা হলো, তাহলে ওই লোকের কাছে ওই যে লোকটি, তার যে ডিফেন্ডেন্ট যে তার এই ক্ষতিটা করলো, তার যদি 1 বছর পানিশমেন্ট হয় অথবা জরিমানাও হয়, তাতে করে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার জন্য অথবা তার ফ্যামিলির জন্য কিন্তু সেটা কোনো উপকার নিয়ে আসছে না। এক্স্যাক্টলি। সে যে কাজ করতে পারলো না, তার পয়সাটা তার ফ্যামিলিকে দিতে পারলো না, সে হয়তো একমাত্র আর্নিং মেম্বার। তো এই ক্ষেত্রে তার জন্য কিন্তু
এই টর্ট আইন হচ্ছে একমাত্র একটা জায়গা যেখানে কিনা সে কম্পেনসেশন চাইতে পারে। রাইট, হয়তোবা এটা কোডিফাইড থাকলে হয়তো মানুষ আরো বেশি সচেতন হতে পারতো এই ব্যাপারে, হয়তোবা। হ্যাঁ, হয়তো পারতেন, কিন্তু আমাদের দেশে আসলে প্র্যাকটিসটা শুরু হওয়া উচিত। কারণ টর্ট আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা যেখানে মানে আমরা যদি ধরনের কথা বলি যে টর্ট আইন কি কি ধরনের আছে, সাধারণত দেখা যায় যে নেগলিজেন্ট টর্ট এক ধরনের টর্ট, যেটা কিনা প্রফেশনাল নেগলিজেন্স যে ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আরেকটা আছে ইন্টেনশনাল টর্ট। ইন্টেনশনাল টর্টের এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে ব্যাটারি বা আঘাত জনিত যে ব্যাপারটা আসছে, ফ্রড যে ব্যাপারটা আসছে, প্রতারণা করে আপনার সাথে যদি কেউ প্রতারণা করে সেক্ষেত্রে আপনি এই ইন্টেনশনাল টর্টের আন্ডারে আপনি রেমেডি চাইতে পারেন। তারপর আপনার আসছে যে ফলস ইমপ্রিজনমেন্ট। বাংলাদেশে এটা খুবই হয় যে কাউকে হ্যারাস করার জন্য, হ্যাঁ, স্পেশালি আমরা দেখি গ্রামে গঞ্জে বা শহরে বিভিন্ন জায়গায় যে একজনকে হ্যারাস করার জন্য তার এগেইনস্টে মিথ্যা মামলা করে দেওয়া হলো, হয়রানি করার জন্য তাকে ফৌজদারি কার্যবিধির আন্ডারে একটা মিথ্যা মামলা, সামান্য একটা চুরির মামলা তাকে হয়তো করে দেওয়া হলো, কিংবা মারামারির একটা মামলা করে দেওয়া হলো। এরকম করে দেওয়ার পরে যেটা হয় যে তার তো কিছুদিন হলেও জেলে থাকতে হচ্ছে, এবং পরবর্তীতে মামলাটা যখন নিষ্পত্তি হয়ে বের হয়ে আসে যে দেখা যায় যে ডিফেন্ডেন্ট সে আসলে কিছুই করে নাই, তার কনভিকশন হয় না, তখন তাহলে এই সময়টা তাকে কে ফেরত দেবে? সো এই ক্ষেত্রে যে ইনফরমেন্ট তার এগেইনস্টে যে মিথ্যা মামলাটা করলো তার এগেইনস্টে কিন্তু তখন এই অরিজিনাল যে ডিফেন্ডেন্ট যে ছিল যার এগেইনস্টে এরকম মিথ্যা মামলা করা হলো তাকে কিন্তু তার কিন্তু এই টর্ট আইনের ক্ষতিপূরণ পেতে পারে। এবং এই জিনিসগুলো করা হয় না দেখে কিন্তু বাংলাদেশে আজকাল দেখা যায় যে আজকাল আমি বলবো যে ধীরে ধীরে অপরাধের প্রবণতাও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ যদি কনসার্ন থাকতেন, সচেতন থাকতেন যে আমি যদি কারো ক্ষতি করি তাহলে শুধুমাত্র জেল জরিমানা বা এটা কিছু না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার জেল হলেও আপনার বেল নিয়ে বের হয়ে আসছে। সো ওয়াজ দ্য বিগ ডিল। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যদি ক্ষতিপূরণ দিতে হয় কাউকে, একটা বড় একটা অ্যামাউন্ট, একটা ফেয়ার কাজ করবে যে না এখানে আমাকে তো অনেকটা কম্পেনসেশনও দিতে হচ্ছে, টাকাও দিতে হচ্ছে, শুধু শাস্তি যে আছে তা না। তো আমাদের দর্শকদের দেশে যদি আরেকবার একটু বলতেন যে আমাদের দেশে এই আইনের প্রয়োগ ও প্রতিকারটা কতটুকু রয়েছে? জি, তো এতক্ষণ ধরে তো মানে এগুলো আমরা অনেক কিছু বলেছি। প্রয়োগ এবং প্রতিকার, ওই যে বললাম যে দিস রিয়েলি আনফরচুনেট যে আমাদের দেশে টর্ট আইনের প্রয়োগ খুবই কম, যে পরিমাণ হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা যদি ধরে ধরে এক একটা সেক্টর দেখি, আপনি ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে, ফর এক্সাম্পল আপনি বাসা থেকে বের হলেন, আপনার বাসার সামনে কেউ একজন বিল্ডিং এর কাজ, হাই রাইজ বিল্ডিং এর কাজ হচ্ছে এবং নির্মাণ সামগ্রীগুলো সব রাস্তার উপর ফেলে রাখা হয়েছে, আপনার যাতায়াতে সেটা কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা কিন্তু সে করতে পারে না। হ্যাঁ, প্রতিবেশীকে সে কোনোভাবেই এভাবে তার চলাচলে বাধা দিতে পারে না। এই আইনগুলো কিন্তু আমাদের আছে, সিটি কর্পোরেশনের যে আইনগুলো এগুলো আছে, কিন্তু এগুলো টর্টের আন্ডারও আপনি কিন্তু রেমেডি পেতে পারেন। এক্ষেত্রে হয়তো কম্পেনসেশন না, ইনজাংশন হয়তো আপনি করতে পারেন যে হ্যাঁ, যে এটা যেন করা না হয়। কোরবানি ঈদের সময় পশু জবাই করা হয় যত্রতত্র, এটাও কিন্তু আমাদের নিষেধ করা আছে, এটা করতে পারে না। আমার বাড়িতে হয়তো একটা হলুদের অনুষ্ঠান হবে, ছাদে ইচ্ছা মতো মিউজিক চালিয়ে আমি রাত 12টা 1টা 2টা পর্যন্ত গান শুনছি, হ্যাঁ, নাচানাচি করছি না, আমি আমার প্রতিবেশীকে কখনোই আমার বাক স্বাধীনতা বা যে কোনো স্বাধীনতা এমন ভাবে আমি এক্সারসাইজ করতে পারি না যেটা কিনা সমস্যায় ফেলতে পারে, আমার প্রতিবেশীকে যেটা কিনা ডিস্টার্ব করতে পারে। এবং এটা হচ্ছে এক্সাম্পল অফ নয়েজ পলিউশন, যেটা শব্দ দূষণের যে ব্যাপারটা। আসলে টর্ট ব্যাপারটা এত ব্যাপক, হ্যাঁ, এবং এত সুন্দর, আমি বলবো যে এই আইনটা কিন্তু কেন যে বাংলাদেশের মানুষ এই আইনের আওতা আমাদের কাছে আসেন না, যে আমরা একটু এটার আন্ডারে দেখতে চাই যে আমরা কোনো রেমেডি পাই কিনা, সেটা আসলে আমার মনে হয় প্রচারটা যদি আমরা করি, আমরা অ্যাওয়ারনেসটা যদি আমরা বাড়াতে পারি যে হ্যাঁ, আপনি এই দেশের নাগরিক হিসেবে আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি ক্ষতির সম্মুখীন হন, তাহলে পরে যেটা আপনি ল অফ কন্ট্রাক্টের আন্ডারে পাবেন না, যে চুক্তি নাই যেহেতু আপনার, বা ল অফ ট্রাস্টের আন্ডারে পাবেন না, সেটা আপনি টর্ট লর আন্ডারে আপনি সেখানে রেমেডিটা পাবেন। রাইট। প্রফেশনাল নেগলিজেন্স কি এর আওতায় আসবে? মানে ডাক্তারদের অবহেলা, ইঞ্জিনিয়ার্স বা লয়ার্স? অবশ্যই। ওই যে আমি নেগলিজেন্স টর্টের কথা যেটা বলছিলাম, সেখানে ডাক্তারদের যে অবহেলা বা নেগলিজেন্স, প্রফেশনাল নেগলিজেন্সের যে ব্যাপারটা, সেটা আসবে। এটা নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে যে আসলে একজন ডাক্তার তো কখনোই চাইবেন না যে তার পেশেন্টকে মেরে ফেলার জন্য, অবভিয়াসলি, হ্যাঁ, কারণ বাই প্রফেশন উনি এটা চাইবেন না। কিন্তু
আমি সেই ডাক্তারদের কথা বলবো যে যারা ভুল চিকিৎসা করছেন। সে ফর এক্সাম্পল আপনি হার্টের রোগীদের মরফিন দিলেন, সেটা একরকম, কিন্তু এখন জ্বরের পেশেন্ট একজন আপনার কাছে গেল, কিন্তু আপনি এমন একটা ওষুধ প্রেসক্রাইব করে বসলেন যেটা কিনা জ্বরের কমানোর জন্য তো নাই, বরং এটা ক্ষতি করলো। এটা একটা হতে পারে। তারপর কিছু কিছু আছে যে যারা কিনা সনদ পায়নি, কিন্তু ওনারা ক্লিনিক নিয়ে প্র্যাকটিস করে যাচ্ছেন। তো সাধারণ জনগণ কিভাবে বুঝবেন? কারণ আমরা তো ডাক্তারের কাছে যখন যাই, আমরা তো আর কেউ বলি না যে সার্টিফিকেট, হ্যাঁ, যে আপনি এটা পেয়েছেন কিনা। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা টটের আন্ডারে আমরা অবশ্যই, যদি আমরা প্রমাণ করতে পারি, আমাদেরকে দেখাতে হবে যে এই ডাক্তারের কাছে আমরা গিয়েছি এবং তার প্রেসক্রাইবড যে মেডিসিন সেটা আমি নেওয়ার কারণেই আমাকে শারীরিকভাবে এই ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, এবং সেই জন্য উনি ক্ষতিপূরণ মামলা করতে পারে। এটা যে শুধুমাত্র ডাক্তারদের জন্য তা না, যে কোনো প্রফেশনালদের ক্ষেত্রেই কিন্তু এটা। ইঞ্জিনিয়ার্স, লয়ার্স, অনেক ইঞ্জিনিয়ার্স, লয়ার্স, আমরা যারা লয়ার আছি, আমাদের কোনো গ্রস মিস্টেকের কারণে যদি আমার কোনো ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন, তাহলে পরে অবভিয়াসলি তিনিও আমার এগেইনস্টে কিন্তু মামলা করতে পারেন, ক্ষতিপূরণের মামলা যেটা সেটা করতে পারেন। ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টস যারা বিল্ডিং বানাচ্ছেন, তারা যদি বিল্ডিং কোড না মেনে এমন ভাবে তৈরি করলেন যে 2 দিন পর বিল্ডিং ধসে পড়লো, ঠিক আছে, এবং দেখা গেল যে তদন্ত করার পর যে না, এটা ঠিকমতো ডিজাইনটা ঠিকমতো করা হয় নাই, অবভিয়াসলি তার এগেইনস্টেও কিন্তু তার ক্লায়েন্ট ক্ষতিপূরণের মামলা করতে পারেন। রাইট। শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য কি টর্ট আইনে কোনো প্রতিকার রয়েছে? অবশ্যই। আমাদের দেশে যেটা দেখা যায় যে অনেক অনেক প্রচুর শ্রমিক নীতি এবং অনেক নীতিমালা আছে, কিন্তু তারপরও আমি বলবো যে টর্ট আমাদের শ্রমিকদেরকে যেই জায়গাটা দিয়েছে, যেটা যেই অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে আমরা দেখেছি যে আমাদের দেশে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়া থেকে শুরু করে বা বিভিন্ন বিল্ডিং ধসে পড়া, হ্যাঁ, বিল্ডিং ধসে পড়া, রানা প্লাজার যে ঘটনাটা ঘটেছে বা অন্যান্য যে তাজরিন গার্মেন্টসের যে ব্যাপারগুলো ঘটেছে, প্রতিটা জায়গায় কিন্তু আমাদের যারা শ্রমিক আছেন তাদের কিন্তু মানে পুরো রাইট আছে যে মালিক পক্ষ অথবা যারা এই দুর্ঘটনার পিছনে দায়ী, তাদেরকে বের করে ফাইন্ড আউট করে তাদের এগেইনস্টে ক্ষতিপূরণের মামলা করা। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় এটা ওই যে আমি আবার বলবো, আমার আসলে মেইন এটাই হচ্ছে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, যে আমাদের দর্শক, এটিএন বাংলার দর্শক যারা আজকের অনুষ্ঠানটা দেখছেন, তারা যেন অবশ্যই এই জিনিসটা সবসময় চিন্তা করেন যে হ্যাঁ, উনি যে কোনো ধরনের ক্ষতি যেটা কিনা উনি ফেস করছেন, সেটা অন্য কোনো আইনের আওতায় যদি না পড়ে, এটা অবশ্যই তার যদি ক্ষতিটা হয়ে থাকে এবং উনি যদি ক্ষতিপূরণ চান, তাহলে পরে উনি টর্টের আন্ডারে ক্ষতিপূরণের মামলা করতে পারেন। এবং এখানে আমি বলবো যে লেবার ল ছাড়াও, মানে যেটা শ্রমিকদের আইন রয়েছে সেটা ছাড়াও তারা এখানে একটা অ্যাডেড কিন্তু একটা এরিয়া অফ ল আছে যেখানে তারা তাদের ক্ষতিপূরণ চাইতে পারে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। তো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কি টর্ট আইনের কোনো প্রতিকার রয়েছে? সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও একইভাবে বলবো যে হ্যাঁ, আমাদের এমনিতে পেনাল কোডে যেটা আছে, হ্যাঁ, যে নেগলিজেন্স ড্রাইভিং, সেটার জন্য কিন্তু সেটা যদি নাও, সেটার তো হচ্ছে গিয়ে ড্রাইভার শাস্তি পাচ্ছে, এগেইন আমি বলবো যে হ্যাঁ, শাস্তি পাচ্ছে, কিন্তু শাস্তি পেলে সড়ক দুর্ঘটনার ফলে যে পরিবারের বা যে ব্যক্তির যে ক্ষতিটা হয়ে গেল, সেই ক্ষতিটা কিভাবে পুষিয়ে দেওয়া হবে, তার যে চিকিৎসার একটা ব্যয়ভার রয়েছে, তার ফ্যামিলিকে ভরণ পোষণের যে একটা ব্যয়ভার রয়েছে, হ্যাঁ, সেই প্রত্যেকটা ব্যাপার কিন্তু এই ক্ষতিপূরণের মামলা যদি উনি করেন, তাহলে পরে এক্ষেত্রেও আমি বলবো যে অ্যাক্সিডেন্টগুলার, আমার মনে হয় অ্যাক্সিডেন্টের মাত্রাও হয়তো অনেক কমে যাবে, ক্ষতিপূরণের ব্যাপার। এবং এটা একটা চেইনের মতো, যে ড্রাইভারকে কে অ্যাপয়েন্ট করছে, মালিক, বাস চালক সমিতি, মানে তারা সবাই আসলে পুরো ব্যাপারটা ওনারা স্ক্রিনিং করতেন, যে ড্রাইভিং করতে আসছে তার ড্রাইভিং লাইসেন্সটা কতটুকু ঠিক আছে নাকি সে অন্য কোনো উপায়ে সেটি জোগাড় করেছে, হ্যাঁ, চালক হিসেবে তার কতটুকু যোগ্যতা আছে, হ্যাঁ, এটা আছে। এট দ্য সেম টাইম ঈদ আসছে সামনে, মানে ঈদের সময় যেগুলো দেখানো যায়, যখন খুব চাপ থাকে, একজন ড্রাইভারকে দিয়ে যতবার সে তাদের একটা ওই ধরনের থাকে, তো এটাও চিন্তা করতে হবে যে একজন চালকের পক্ষে মিনিমাম এত ঘন্টার বেশি ড্রাইভিং করা কিন্তু সম্ভব না। সো আমি যদি ক্ষতিপূরণের মামলাটা এমন ভাবে করি যে চালক এবং বাস মালিক, মানে যে থাকবে তাকেও আমি যদি পার্টি করি, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, এবং সেভাবে যদি করি, তাহলে আমার মনে হয় অনেকাংশে অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেক কমে যেত। হ্যাঁ, কিন্তু সেটা তো আসলে ওইভাবে আমাদের দেশে হয়ই না। আসলে শাস্তি ভোগ করার থেকে যখন ফাইন্যান্সিয়াল একটা
বার্ডেন চলে আসে তখন মনে হয় সেটা মানুষকে আরো বেশি বেশি সচেতন করে ক্ষতিটা না করার ক্ষেত্রে এক্স্যাক্টলি। হ্যাঁ, আর এখানে ইন্টারেস্টিং হচ্ছে দুটোই কিন্তু হচ্ছে, আপনি কিন্তু একদিকে কারণ স্টেট একদিকে আপনার ফৌজদারি যে অন্যায়টা আপনি করলেন সেটা কিন্তু স্টেট দেখছি, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড যে সিভিল দিক থেকে আপনার ক্ষতিপূরণের জন্য আপনি তাকে বলছেন, আপনি তার কাছে চাইছেন, কোর্টের কাছে যে আপনি চাইছেন, সো তখন আপনার ওই ক্ষতিপূরণের ব্যাপারটা যখন চলে আসছে তখনই কিন্তু মানুষজন অবভিয়াসলি সচেতন হয়ে যাচ্ছে। ফরমালিন যে ইস্যুটা এখন খুব হট আমাদের খাদ্যের মধ্যে, যেটা ফলমূল অনেক কিছুতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি। আমি যে ধরনের ইয়ের কথা বলছিলাম টর্টের, এটা আরেকটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি টর্ট, ঠিক আছে? তো এখানে প্রোডাক্ট লায়াবিলিটি এই ব্যাপারটা চলে আসছে। তার মানে কি যে সে ছোট একটা এক্সাম্পল দিই, যে পটেটো পিলার, আলু ছোলানোর যে জিনিসটা, সেই প্রোডাক্টটা আপনি তৈরি করা হয়েছে যে আপনার পিল করার জন্য, আলুটা ছেলার জন্য। হ্যাঁ, এখন পিল করতে যে আপনার যদি আঙুল কেটে যায় তাহলে পরে ম্যানুফ্যাকচারার কিন্তু এখানে লায়াবল হবে, কারণ সে ডিজাইনটা এমন ভাবে করতে পারে না যেটা মানুষের জন্য ক্ষতি করতে পারে, ঠিক আছে? তো তেমনি ভাবে যারা কিনা বিভিন্ন ধরনের ওষুধপত্র, খাদ্যদ্রব্য ভেজাল তৈরি করছে, ব্যবহার করছেন এবং সেভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে শারীরিকভাবে, তাদের এগেইনস্টে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ এই টর্ট আইনের আন্ডারে আমরা ক্ষতিপূরণ চাইতে পারি। কিন্তু সেটাও আমাদের দেশে যদিও আছে, হ্যাঁ, কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট আছে, আমাদের কনজিউমারদের অ্যাসোসিয়েশন আছে, কিন্তু ওখান থেকেও যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ 50,000 ঊর্ধ্বে, 2 লাখ ঊর্ধ্বে জরিমানা হচ্ছে বা একটা জেল হচ্ছে, কিন্তু সেখানেও আবার সেই জেল যেটা হচ্ছে সেটাও বেইলেবল, মানে বেইল সহজেই পেয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে যদি কম্পেনসেশনটাও এর উপরে আবার যোগ করা যায় তাহলে হ্যাঁ, তাহলে কিন্তু আরো বেশি সচেতন করবে তাকে। এবং আপনি বলছেন যে টর্টটা এখানে রয়েছে স্ট্রিক্ট লায়াবিলিটি, তার মানে তার এখানে যে তার ক্ষতি করার কি ইন্টেনশন ছিল কিনা সেই ব্যাপারটা আসছে না। যদি একটা খাদ্যের মধ্যে এই ধরনের কিছু পাওয়া যায়, না ইন্টেনশন, হ্যাঁ, খাদ্যের মধ্যে যদি এরকম পাওয়া যায় তাহলে কিন্তু সে লায়াবল হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সে তো এই খাদ্যটা বিক্রি করছে, সে তো মার্কেটিং করছে এবং সে বিক্রি করছে তার কনজিউমারদের মধ্যে, ঠিক আছে? তো ওই কারণে সে ওইটার জন্য সে লায়াবল হচ্ছে। যে অনেক সময় দেখা যায় যে ভেন্ডাররা হয়তো বুঝেই না এটার ইম্প্যাক্টটা কি হতে পারে মানুষের ক্ষেত্রে। মনে করেন ধরেন আম বিক্রি করলো, এখন আমলাকে বলা হয়েছে যে এটা যদি তুমি দাও তাহলে অনেক বেশি ফলন, অনেক দিন বেঁচে, মানে আমগুলো টাটকা থাকবে, মানুষকে বিক্রি করতে পারবে, কিন্তু এটা যে শারীরিক কি ধরনের ক্ষতি হতে পারে সেটা হয়তো সে বুঝেও না, সেই মেসেজটা হয়তো সে জানে না, অজ্ঞতার কারণেও সে সেটা করতে পারে। হ্যাঁ, তবে এটা ওয়ান অফ দা, মানে আমি বলবো এখানে অজ্ঞতাটা আসলে এই জন্যই দাম দেওয়া হচ্ছে না, ইস্যু হচ্ছে না, যে যখন আপনি স্বাভাবিক একটা জিনিসটাকে অস্বাভাবিক নিচ্ছেন বিশেষ কিছু, এবং এগুলো তো বেশিরভাগই ইনসেক্টিসাইডস এই টাইপের, তাই পোকামাকড় ওষুধ হিসেবে, তার নলেজে অ্যাবসেন্ট মাইন্ডেড হলেও তার জানা উচিত যে হ্যাঁ এটা মানুষের ক্ষতি করতে পারে। সো এই কারণেই তাকে ওই স্ট্রিক্ট লায়াবিলিটি দেওয়া হয়েছে, যে তুমি জানো আর না জানো যদি এরকম পাওয়া যায় তাহলে পরে তো ন্যায়সঙ্গত কারণ ছাড়া আর কারোর প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে ফৌজদারি মামলা করলে কি টর্ট আইনে কোনো প্রতিকার রয়েছে কিনা? অবশ্যই, যেটা বললাম যে বিদ্বেষের কারণে কেউ যদি কারো এগেইনস্টে মামলা করে, তাকে যদি হ্যারাস করতে চায় তাহলে, এবং উনি যদি বের হয়ে আসেন এবং কনভিকশন না হয় তাহলে পরে উনি অবশ্যই টর্ট আইনের আন্ডারে তার এগেইনস্টে ক্ষতিপূরণের মামলা করতে পারেন। আচ্ছা, তো টর্টের আরেকটা এরিয়া আমরা জানি যে উৎপাত বা নুইসেন্স, এর অর্থটা কি? আচ্ছা, উৎপাত তো শব্দটাই যথেষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য। নুইসেন্স যে ব্যাপারটা, নানান রকম ভাবে নুইসেন্স হতে পারে, যেগুলো আমি আগেও বলেছি, শব্দ দূষণের ব্যাপারটা বলেছি, হ্যাঁ, যে এরকম নুইসেন্সের আরেকটা উদাহরণ এরকম হতে পারে যে গ্রামে দেখা যায় আমি মৌমাছির চাষ করি, এখন আমার এরিয়ার মৌমাছিগুলো যে আমার পাশের প্লটের তাকে অ্যাটাক করলো, হ্যাঁ, এটা তো হতে পারে না। সো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ, আমাকে প্রোটেকশন রাখতে হবে যে আমার বাড়ির কোনো কিছু, বা আমি এমন কোনো বিজনেস করতে পারবো না বা এমন কিছু করতে পারবো না যেটা কিনা আমার প্রতিবেশীকে বা আমার যে আরেকজন নাগরিক যে আছেন তাকে যেন ক্ষতি করে। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, এটাও যে আমাদের বুড়িগঙ্গার নদীর কথা যদি চিন্তা করেন, যে ইন্ডাস্ট্রিগুলো থেকে যে বর্জ্যগুলো বের হয়, হ্যাঁ, সেটার
কারণে সেই নদীতে সেই বর্জ্যগুলো ফেলার জন্য নিয়ম তো হচ্ছে যে এমন ভাবে ফেলা উচিত যাতে করে ঘন বসতিপূর্ণ এলাকা যেন না হয়, কিন্তু বুড়িগঙ্গার দুই পাশেই তো যথেষ্ট ওভার পপুলেটেড, এবং এই মানুষ যদি পানি ব্যবহার করে তাহলে অবশ্যই তাদের নানান রকম শারীরিক ব্যাধি থেকে শুরু করে নানান রকম কমপ্লিকেশনস হচ্ছে। কিন্তু আমরা কি জানি, আমার তো মনে হয় না যে আমরা জানি যে হ্যাঁ এই যেই ইন্ডাস্ট্রিগুলো এই পলিউশনটা করছে তাদের এগেইনস্টে আমরা কিন্তু ক্ষতিপূরণের মামলা করতে পারি, যে তোমাদের ফেলা বর্জ্যের কারণে সেই পানি আমরা ব্যবহার করে আজকে এই মেইন প্রিন্সিপালটাই কিন্তু হচ্ছে এটা যে ডিউটি অফ কেয়ার, রাইট? মানে আমাদের নাগরিকদের মধ্যে এই সচেতনতা যদি আমরা তৈরি করতে পারি যে আমাদের একজনের আরেকজনের প্রতি একটা ডিউটি আছে, যে আমার কারণে যেন কোনো ক্ষতি না হয়, আমার কোনো ডিস্টারবেন্স যেন না হয়, এই ডিউটি অফ কেয়ার কনসেপ্টটাকেই কিন্তু টর্টের হচ্ছে মূল নীতি, এবং এটা আসলে মানুষকে একটু সচেতন করতে হবে। হ্যাঁ, তো জমি জবরদখলের ক্ষেত্রে কি এর কোনো প্রতিকার রয়েছে কিনা? অবশ্যই হ্যাঁ, জমি জবরদখলের ক্ষেত্রে মানে আমরা কিন্তু বলছি যে এই যেই সেকশনগুলো নিয়ে আমরা কথা বলছি বা যেই উদাহরণগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটার জন্য কিন্তু যেমন জমি জবরদখলের যে ব্যাপারটা সেটার জন্য তো অবশ্যই আলাদা আইন আছে, রাইট? কিন্তু তার পাশাপাশি আমরা টর্টের আন্ডারেও ক্লেম করতে পারি, আমরা টর্টের আন্ডারে ক্ষতিপূরণ যেটা সেটার জন্য আমরা করতে পারি। তো উৎপাত আর অবহেলার মধ্যে পার্থক্যটা কি? উৎপাত আর অবহেলার মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা হচ্ছে নেগলিজেন্সটা হচ্ছে আপনার এখানে খুব স্লাইট একটা ডিফারেন্স, যে নেগলিজেন্সটা হচ্ছে হ্যাঁ আপনি করছেন, আপনি গা করছেন না, আপনি অবহেলা করছেন না। উৎপাতটার মধ্যে হচ্ছে আপনি ইন্টেনশনাল একটা ব্যাপার কিন্তু চলে আসছে, যে হ্যাঁ আপনি ইন্টেনশনালি আপনি আপনার প্রতিবেশীর বাড়ির সামনে রাস্তা বন্ধ করে রাখলেন, আপনি ইন্টেনশনালি আপনার প্রতিবেশীর বাড়ির সামনে গরুটা এমন ভাবে কোরবানির পশু জবাই করবেন যে তার যাওয়া আসার নষ্ট হয়ে গেল, বা ইন্টেনশনালি আপনি আপনার পাশের বাড়িতে ময়লাগুলো ফেলে রেখে আসলেন, ঠিক আছে, আপনার বাড়ির ময়লা তার বাড়িতে ফেলে রেখে আসলেন, এগুলো হচ্ছে উৎপাত, এগুলো হচ্ছে নুইসেন্স। আপনি জানেন যে আপনার পাশের বাসায় একজন পরীক্ষার্থী আছে, অথবা আপনি জানেন যে আপনার পাশের বাসায় একজন বয়স্ক মানুষ থাকেন, হ্যাঁ, যারা কিনা ঘুমে ডিস্টার্ব হতে পারে, বা হার্টের কোনো পেশেন্ট থাকে যার কিনা ঘুমটা খুব ইম্পর্টেন্ট, তারপরও আপনি জোরে ভলিউমে গান শুনছেন। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার উৎপাতের উদাহরণ। হ্যাঁ, তো মেইনলি উৎপাত আর অবহেলার মধ্যে মানে ওই পার্থক্যটাই মেইনলি দেখা যায়, রাইট? আমরা অনেক ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, আরো অনেক কথা বলার ছিল। আমরা সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম টর্ট আইন নিয়ে। এরকম আরো অনেক ডিসকাশন নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে আসব। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।